এটা একটা শহর যেখানে মেঘ নামে পাহাড় ছিল। এখানে সূর্য ওঠে নতুন রঙে, আর প্রতিটি ভিউ পয়েন্টে লুকিয়ে থাকে অন্যরকম গল্প। আমি এসেছি বান্দরবন, বাংলাদেশের পাহাড়ি স্বর্গে। এই ব্লগে চলুন ঘুরে দেখি নীলাচল, নীলগিরি, চিম্বুক পাহাড় আর আরও কিছু অসাধারণ জায়গা। প্রতিটি জায়গা যেন এক একটা দৃশ্যপট, সিনেমার মতো। এই ব্লগে আপনাদের নিয়ে চলেছি প্রকৃতির কাছে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে পাহাড়ের সৌন্দর্য। তো আর দেরি কিসের, চলুন আমাদের আজকের বান্দরবন শহরের ব্লগটি শুরু করা যাক। বান্দরবন শহরে আসার জন্য আপনারা ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেক বাস পেয়ে যাবেন। আমরা এসেছিলাম শ্যামলী এনা ট্রাভেলসে করে, যেটার পার পার্সন ভাড়া পড়েছিল 900 টাকা। সময় লাগবে আনুমানিক 7 থেকে 8 ঘন্টার মতো। পথে যাত্রা বিরতি দেবে কুমিল্লাতে, এবং এইখানে আপনারা কিছু খেয়ে নিতে পারেন। সকালবেলা বাস আপনাদের এখানে নামিয়ে দিবে। সকালবেলা নেমে আপনারা এখানে ফ্রেশ হতে পারবেন, ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমরা এসেছিলাম একদিন আগে, দেখেছিলাম বান্দরবনের দেবতাকুম এবং থেকেছিলাম বান্দরবনের হোটেলে। আপনারা যারা দেবতাকুমের ব্লগটি দেখেননি তারা উপরে আই বাটনে আছে, এখনই ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমাদের এবারের ভ্রমণ শুরু হচ্ছে হোটেল জামান রেস্টুরেন্টে সকালের নাস্তা দিয়ে। এখানে আমরা সকালের নাস্তাটা সেরে ফেলি নান, রুটি এবং ডিম দিয়ে। আমাদের মোট বিল এসেছিল এখানে 4 জনের 200 টাকার মতো। এরপর আমরা গতকালকে যে সিএনজি নিয়েছিলাম সেই সিএনজিতে করে রওনা হলাম বান্দরবন শহরের যতগুলো স্পট আছে সেগুলো দেখার উদ্দেশ্যে। আমাদের আজকের দিনের প্রথম স্পট চিম্বুক। তবে হ্যাঁ, চিম্বুক যাওয়ার পথে শৈলপ্রপাত ঝর্ণাও পড়ে। শৈলপ্রপাত ঝর্ণায় আমরা এই সময়টা পানি পাইনি। আপনারা যারা এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য বর্ষাকালই আদর্শ সময়। আমরা না নামলেও আপনারা বর্ষাকালে এসে শৈলপ্রপাতের প্রকৃত রূপ উপভোগ করতে পারেন। বান্দরবন শহর থেকে চিম্বুক যাওয়ার পথে পাহাড়ি রাস্তা যেন নিজেই একটা গল্প বলে। কখনো উঁচু, কখনো নিচু, আঁকাবাঁকা এই রাস্তায় প্রতিটি বাঁক যেন নতুন এক অভিজ্ঞতা। এই পথে যেতে হলে এক জায়গায়, যাকে সবাই ওয়াই জাংশন নামে চেনে, সেখানে পর্যটকদের নাম এন্ট্রি করতে হয়, দেখাতে হয় জাতীয় পরিচয়পত্র। নিরাপত্তার জন্য এই প্রক্রিয়া, যাতে পর্যটকরা নিশ্চিন্তে ঘুরে দেখতে পারে বান্দরবনের সৌন্দর্য। আমরাও দেখালাম আমাদের এনআইডি, তারপর আবার রওনা হলাম পাহাড়ের পানে। ওই যে রক্ষণাবেক্ষণ করে কি করব মানে ওই দিবে না। আমরা হচ্ছে এখন চিম্বুক পাহাড়ে আমাদের ফার্স্ট প্লেস, যেটা আজকের দিনের শুরুতে শৈলপ্রপাত ঝর্ণা পড়ে, যেটাতে পানি ছিল না, যে কারণে আমরা নামি নাই। আপনি যদি শৈলপ্রপাত ঝর্ণা দেখতে চান তাহলে আপনাকে বর্ষার সিজন আসতে হবে, বর্ষা ছাড়া আপনারা এখানে পানি দেখতে পারবেন না। তো চলুন আমরা হচ্ছে চিম্বুক পাহাড়ের চূড়ায় উঠি, মানে আপনাদের ওইখান থেকে যে ভিউটা আছে, পাহাড়ি ভিউ, ওটা দেখি। উঁচু পাহাড় উঠতে গেলে কি উল্টা দিকে উঠতে এটার ইনভেন্টর কে? ইমতিয়াজের পাল্লায় পরে যে সবাই উল্টা দিকে উঠতেছে। আমি ভিডিও রিভার্স করি নাই, উঠতেছে উল্টা দিকে। চিম্বুক একটা পাহাড়, আবার একটা অনুভব। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ চূড়া, কিন্তু এখান থেকে দেখা দৃশ্যপট মনে হয় যেন পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে আছে। রাস্তাটা যতই উপরে উঠে চারপাশের পাহাড় ততই কাছে চলে আসে। চিম্বুকের সৌন্দর্য একদম কাঁচা, এখানে কোনো সাজানো সৌন্দর্য নেই, আছে প্রকৃতির আপন ছন্দে গড়ে ওঠা এক বিশাল সবুজ। পাহাড়ের চূড়া থেকে নিচের ছোট ছোট পথ, গ্রামের ছায়া আর মাথার উপর বিশাল আকাশ, সবকিছু মিলিয়ে এক গভীর প্রশান্তি। এখানে দাঁড়িয়ে মনে হয় শহরের সব শব্দ যেন দূরে কোথাও হারিয়ে গেছে। শুধু বাতাস, পাহাড় আর প্রকৃতির নীরবতা একসাথে মিলে তৈরি করে এক অভাবনীয় শান্তি। সো এই ছিল চিম্বুক। চিম্বুকে প্রবেশ করতে গেলে আপনাকে মোটামুটি 20 টাকার মতো খরচ করতে হবে। এটা তারা রক্ষণাবেক্ষণ করে, নিট অ্যান্ড ক্লিন, যে কারণে তারা একটা চার্জ নেয়। তো এটাই ছিল আমাদের আজকের ফার্স্ট প্লেস। এরপরে আমরা পরপর ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ, আমরা নীলগিরি যাব। নীলগিরি দিয়ে শেষ করে তারপর বিকালে প্ল্যান আছে যে আমরা নীলাচলে সূর্যাস্তটা দেখব। এরপর আমরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে চলে এলাম টাইটানিক ভিউ পয়েন্টে। নামটা যেমন, ভিউটাও ঠিক তেমনই ড্রামাটিক। পুরার একদম প্রান্তে দাঁড়িয়ে মনে হয় যেন টাইটানিক জাহাজের সামনে দাঁড়িয়ে আছে। সামনে শুধু দিগন্ত আর পাহাড়ের ঢেউ।
এখানে দাঁড়ালে অদ্ভুত এক ফ্রিডম অনুভব হয়, যেন সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছি কিছুক্ষণের জন্য। চারপাশে নীরবতা, উঁচু নিচু পাহাড় আর দূরের সবুজ, সবকিছু মিলিয়ে এই জায়গাটা মনে রাখার মতো। টাইটানিক ভিউ পয়েন্ট শুধু একটা নাম না, এটা হলো সেই মুহূর্ত যেখানে আপনি প্রকৃতির সামনে দাঁড়িয়ে নিজের ক্ষুদ্রতা টের পাবেন। আরেকটু সামনে এগোলেই পৌঁছে যাই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। দেখতে যেন দুহাত প্রসারিত করে কেউ দাঁড়িয়ে আছে পাহাড়ের কোলে। এটা বান্দরবনের নতুন এক এডিশন, যেখানে প্রকৃতি আর মানুষের কল্পনা মিলে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য। চূড়ায় উঠে চারপাশে তাকালে বোঝা যায় এখানে দাঁড়িয়ে শুধু ছবি না, মনের মধ্যেও এক দৃশ্য আঁকা হয়। ভিড় থাকতে পারে, তবে মুহূর্তটা যদি ঠিকভাবে ধরতে পারেন তাহলে এই জায়গাটাও আপনার ভ্রমণের হাইলাইট হয়ে উঠবে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের একটু সামনে এগেলে আমরা চলে আসি নীলগিরিতে। তো এইখানে আসতে গেলে আপনার প্রবেশ ফি হচ্ছে 100 টাকা করে। সাথে যদি সিএনজিতে আসেন, সিএনজি ভাড়াটা আপনাকে পে করতে হবে। সেটা রাখেন বা না রাখেন, সিএনজিতে আসলে হচ্ছে 100 টাকা দিতে হবে পার্কিং ফি। আর আমরা 4 জন আসছি, টোটাল 400 টাকা। গিরি একটা নাম নয়, একটা অনুভব। সবচেয়ে কাছ থেকে আকাশকে দেখার মতো জায়গা। এবার যখন এলাম মেঘ ছিল না, কিন্তু মন যেন ফিরে গেল সেই বর্ষার এক বিকালে, যখন পুরো নীলগিরি ঢেকেছিল মেঘের চাদরে। নীলগিরি শুধু ভিউ না, এটা একটা শান্তি, যেটা একবার যে অনুভব করে সে বারবার ফিরতে চায়। এবার যখন নীলগিরি পৌঁছাই তখন দুপুর গড়িয়ে গেছে। রোদ ছিল একটু বেশি, চোখে রোদ পড়ছিল তীব্রভাবে, আর চারপাশ গরমে ঝলসানো ছিল। তার উপর শুক্রবার হওয়ায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবু এত কিছুর মাঝে নীলগিরির সৌন্দর্য কমে না একটু। যেদিকেই তাকাই পাহাড় আর আকাশের মিলন রেখা যেন মন ছুঁয়ে যায়। শান্ত মেঘ না থাকলেও প্রকৃতির নিজস্ব একটা রুক্ষ সৌন্দর্য ছিল, যেটা শুধু চোখে নয় মনের মধ্যেও রয়ে যায়। এই ছিল নীলগিরির হচ্ছে হেলিপ্যাড। এটা বর্ষার সিজনে সুন্দর। আমরা যে লাস্ট নীলগিরি আসছিলাম এইটা হচ্ছে ফুটেজ, তো এটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আপনাকে সিজন মেনটেন করে তারপর নীলগিরি আসতে হবে। নীলগিরির মেইন বিউটিটা কিন্তু বর্ষার সিজনে, মেঘ একদম ভরে থাকে এই হেলিপ্যাড জুড়ে। তো এখন আমরা তেমন একটা মেঘ পাই না, শুধু রোদ আর রোদ। চলে যাচ্ছি কারণ 1:45 মতো বাজে, জুমার নামাজ আছে, নামাজ পড়বে। চলুন উপরে গিয়ে জুমার নামাজটা পড়ে নিয়ে। মসজিদে যাওয়ার পথে আপনারা সামনেই পেয়ে যাবেন নীলগিরি ক্যান্টিন। এখানে আপনারা দুপুরের লাঞ্চের জন্য প্যাকেট পেয়ে যাবেন। আমরা খাবার একটু আগেই অর্ডার দিয়ে রাখি, যাতে নামাজের পর এসেই আমরা খেয়ে নিতে পারি। এখানে লাঞ্চের প্যাকেট পার পারসন 135 টাকা। এরপর আমরা শুক্রবার জুমার নামাজ আদায় করি। জুমার নামাজ পড়ার পরপরই আমরা চলে আসি সেই ক্যান্টিনে এবং দুপুরের এই চিকেন বিরিয়ানি খেয়ে নিই। খাবার অতটা ভালো বলবো না, অতটা খারাপও বলবো না, খাবার মোটামুটি এভারেজ মানের ছিল। পাশেই আপনারা শপিং করার জন্য একটি দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার প্রিয় মানুষদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। এই ছিল নীলগিরি। এখন আমরা চলে যাচ্ছি নীলগিরি থেকে। এখন মোস্ট প্রবাবলি আমরা বান্দরবন শহরে যাব। শহর থেকে হচ্ছে নীলাচলে যাব। মেঘলা যাওয়ার ইচ্ছা আছে, যদি সময় থাকে তো মেঘলা ঘুরবো, কিন্তু নীলাচলে আমরা সূর্যাস্তটা দেখবো। এই ছিল আমাদের সিএনজি, এটা আমরা রিজার্ভ করছিলাম আজকে সারাদিনের জন্য। আর আমাদের সিএনজির পাইলট হচ্ছে জাহাঙ্গীর ভাই। ইনি হচ্ছেন আমাদের সিএনজি ড্রাইভার। তবে ওনার ব্যাপারে কিছু কথা আপনাদের সাথে আমি ভিডিও শেষে শেয়ার করব। এবার আমাদের গন্তব্য নীলাচলের দিকে। চারজন এই জায়গায় গেট দিয়ে ঢুকতে আপনারা জুসের দোকান পেয়ে যাবেন। জুসের গ্লাস 30 টাকা করে নিল পার গ্লাস। জুস ভালো আছে। আমরা গ্রিন ম্যাঙ্গো ট্রাই করছি, আপনারা চাইলে ওয়াটারমেলন আছে ওইটাও ট্রাই করতে পারেন। দিনের শেষটা আমরা রাখতে চেয়েছিলাম নীলাচলের জন্য। সূর্যটা ডুবে যাবে পাহাড়ের পেছনে, আর সেই দৃশ্যটা চোখে নয় মনে গেঁথে থাকবে বছরের পর বছর। এই ভাবনা নিয়েই বিকালের দিকে পৌঁছালাম নীলাচলে। কিন্তু আমরা একা ছিলাম না, শত শত মানুষ ঠিক একই স্বপ্ন চোখে নিয়ে জড়ো হয়েছিল এখানে। সবার চোখে একটাই অপেক্ষা, একটাই দৃশ্য, সানসেট। ভিড়টা
এতটাই বেশি ছিল যে শান্তভাবে দাঁড়িয়ে থেকেও যেন এক ধরনের ছোট ছোট ঠেলাঠেলির মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। তবু যখন সূর্যটা আস্তে আস্তে পাহাড়ের আড়ালে মিলিয়ে গেল, আকাশটা যখন কমলা লাল রঙে আগুন হয়ে উঠল, তখন বুঝলাম এই ভিড়, এই কোলাহল সব কিছু চাপিয়ে প্রকৃতি ঠিকই নিজের কাজটা করে গেল। সেই এক মুহূর্তেই সব শব্দ থেমেছে, শুধু চোখ আর মন ভরে যায় এক অদ্ভুত রঙ। এই ছিল নীলাচল, আর আমাদের আজকের ভ্রমণ এখানে শেষ হইতেছে। আমরা এখন আবার বাস স্টপে ফেরত যাবো, এন্ড ওইখান থেকে হয়তোবা বাসের টিকিট কাটবো। আজকে রাতেই ঢাকা ব্যাক করবো। চলুন আপাতত নীলাচল থেকে বের হই এন্ড বাস স্ট্যান্ডে চলে যাই। এরপর সময়ের সীমাবদ্ধতার কারণে মেঘলা পর্যটন কমপ্লেক্সে আর যেতে পারিনি। তবে আপনারা চাইলে অবশ্যই নীলাচল যাওয়ার পূর্বে মেঘলা পর্যটন কমপ্লেক্স ঘুরে যাবেন, কারণ এটি অবশ্যই একটি সুন্দর জায়গা। প্রকৃতির সৌন্দর্যের মাঝে একটি শান্ত মুহূর্ত কাটানোর জন্য এটি হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট প্লেস। এই ব্লগে আমাদের সব কিছু দারুণ ছিল, তবে একটি বিষয় শেয়ার না করলেই নয়। আমরা পুরো দিনের জন্য এই সিএনজি ড্রাইভারকে 2500 টাকায় ঠিক করেছিলাম। সব স্পটের নামও আগেই ক্লিয়ার করে দেওয়া হয়েছিল, কিন্তু দিনের শেষে উনি এসে দাবি করেন যে নীলাচলের রাস্তার জন্য আলাদা 600 টাকা দিতে হবে, যেটা শুরুতে একবারেই উল্লেখ করেননি। তাছাড়া চালানোর সময় ওনার ড্রাইভিং ছিল খুবই রাফ, আর রাস্তার আশেপাশে থাকা নারীদের উনি বাজে কিছু ইঙ্গিতমূলক কথা বলেছিলেন, যা আমাদের ভীষণভাবে অস্বস্তিকর লেগেছে। এ কারণে আমরা মনে করি তার মতো ড্রাইভারদের থেকে সাবধান থাকা উচিত। যদি আপনারা বান্দরবনে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই জাহাঙ্গীর ভাইয়ের সিএনজি থেকে অবশ্যই দূরে থাকবেন। ভ্রমণ হোক নিরাপদ ও স্বস্তিদায়ক, এটাই আমাদের সবার কাম্য। সবশেষে এই অসাধারণ বান্দরবন সফর থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। প্রকৃতির সৌন্দর্য, পাহাড়ের স্নিগ্ধতা আর বন্ধুত্বের স্মৃতি মনে রেখে ফিরে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই যাত্রায় থাকার জন্য। আশা করি পরের ব্লগে আবার দেখা হবে নতুন গল্প আর নতুন গন্তব্য নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাল কি নিচে দেখি, বল বল বল। মালা লিছে না কি লিছে? গার্লফ্রেন্ডের জন্য কি লিছিস বল একটু। সব আমার জিনিস দেখি বের করে দিন। চন্দন নিছিস, তারপরে যে এটা কি, এটা গিফট রাখ তো দেখা দেখি। চন্দন বয়স তো গার্লফ্রেন্ডে দেয়, জীবনে শুনছিস? সাহস থেকে দেখা না আমার সাহস নেই। এই যে দেখাবে না, তার মানে কি? তার মানে লাল ওটা কি লিছিস? লাল ওটা কি বল? সোনার গয়না মনে হচ্ছে নাকি? ওই যে ডায়মন্ডের রিং। তো না না, ওই যে ইয়া কি বলছ, ঝনঝন ঝনঝন করেছে। পারি গামছা, পারি গামছা, পারি গামছা হইতে পারে। আরেকটা কিছু হইতে পারে এখানে। আমার সন্দেহ হচ্ছে ওই যে সিটি গোল্ডের যে চেইন টেন আছে না, সিটি গোল্ডের চেইন। তাডি ডাসের কিছু নেই কি? নাকি 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 কিছু? তুই যে বললি গিফট করবো, চলে যা আমাদের। দেখা দেখা দেখা, জনগণ জানো একটু দেখুক কি আছে। তো ভিডিও বন্ধ করে পকেটে রাখ। দেখি না ভাই, তো দেখি। ভিডিও বন্ধ করে পকেটে রাখ। এই যদি দিচ্ছিস না, তার মানে তো কাহিনী আছে। কি ভাই কো বললাম তো, এখান থেকে আমরা বুঝতে পারলাম ছেলেটা কি নিতে বলছে। কো ফোন দিলা তখন কি নিতে বলছে? কিছু নিয়ে আসছে যেটা আমাদের চাচ্ছে না বলতে। আসলে ভিডিও বন্ধ করে, ঠিক আছে, আমরা জানার চেষ্টা করব না। পরবর্তী কোন একটা এপিসোডে আমরা চেষ্টা করব আসলে সে কি চাচ্ছিল দিতে, কি এর মধ্যে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।